এবং তোমাদেরকে শীট কি দিয়েছি নাকি আমি, না স্যার, লেকচার শিট গুলা? না স্যার, আমার কাছ থেকে কোনো লেকচার শিট পাইছো তোমরা? না স্যার। না স্যার। বলেছিলাম যে ক্লাস শেষ হলে তোমাদেরকে আমি পাঠিয়ে দিব, রাইট? এটাই আমি বলেছিলাম। জি স্যার। ক্লাস শেষ হয়নি, আজকে দেবেন? সুতরাং ক্লাস শেষ হলে আমি সময় মতো তোমাদের কাছে পৌঁছে দিব, তোমাদের সিআর দের কাছে, তোমরা সেখান থেকে পেয়ে যাবো। এনিওয়ে, তো আমরা লাস্ট ক্লাস যাই বলে থেকে আমার আজকের ক্লাস টপিক ছিল ডালিয়া, একটা কমার্শিয়াল ফ্লাওয়ার। সে ডালিয়া সম্পর্কে আমরা ডিটেলস পড়বো, কারণ ডালিয়া খুবই ইম্পর্টেন্ট কমার্শিয়াল ফ্লাওয়ার। এরপরে আমরা ডালিয়ার পরে আছে হলো তোমাদের সিলেবাসে যেটা আছে, আমার আমার সাথে যেটা আছে, ডালিয়া, জেসমিন। জেসমিন জেসমিন ওয়ান কাইন্ড অফ কমার্শিয়াল ফ্লাওয়ার, বাট স্যার আপনি কি স্ক্রিন শেয়ার করছেন স্যার? ও সরি, আসলে দেখতে পাচ্ছি না স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করতেছি। কই স্ক্রিন শেয়ার, শেয়ার শেয়ার, দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। জি স্যার। স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার আসছে। স্যার এখনো লোডিং আছে। দেখা যায় না? এখন পাচ্ছি স্যার। জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার, জি স্যার। আচ্ছা, আমি বলছি যে আমরা খুবই মনোযোগী দিব, খুবই এখানে দেখো এই এই টপিকস গুলা বা এই ক্লাস লেকচার গুলা আমি যেভাবে নেই ক্লাসে, যে প্রজেক্টরেও থাকে এবং আমি ওই ড্র করে যতটুকু বোঝানো যায় ততটুকু বোঝানোর চেষ্টা করা হয় ক্লাসে। যেহেতু সেই সুযোগটা আমাদের নাই, তো নাই বলতে আসলে বলা এটাও ঠিক না, যে সুযোগ তৈরি করলেই সম্ভব, কিন্তু আমাদের যে ইনভায়রনমেন্ট, আমরা ওইভাবে ক্লাস নিতে অভ্যস্ত না, যার কারণে হয়তো প্রজেক্টর থাকলে বা ক্লাসরুমে গিয়ে প্রজেক্টরে আমি নিতে পারতাম। তো এনিওয়ে, সেই সুযোগটা যেহেতু নাই, তা আমরা এখানে ভালো করে ক্লাসগুলো বোঝার চেষ্টা করব। বিশেষ করে এই যে ক্লাসিফিকেশন অফ ডালিয়া, আমরা প্রথমে ডিসকাস করব ডালিয়া নিয়ে। ডালিয়া একটা কমার্শিয়াল ফ্লাওয়ার। এটার উৎপত্তি বা অরিজিনটা হলো মেক্সিকো। হ্যাঁ, সুইডিশ একটা সায়েন্টিস্ট এর নাম দিয়েছে ডালিয়া। এনিওয়ে, ক্লাসিফিকেশন অফ ডালিয়া, ন্যাশনাল ডালিয়া সোসাইটি অফ ইংল্যান্ড 1983। তোমরা যদি গুগলে ন্যাশনাল ডালিয়া সোসাইটি অফ ইংল্যান্ড দিয়ে ক্লাসিফিকেশন অফ ডালিয়া লিখে এটা লেখো, তাহলে এই ফিগারগুলো ওখান থেকে চলে আসবে। বোঝা গেছে? তো আমি সেখান থেকে স্লাইড প্রিপারেশন করেছি। তো প্রথমত আমরা ন্যাশনাল ডালিয়া সোসাইটি, অনেক ধরনের ক্লাসিফিকেশন থাকতে পারে ডালিয়ার, তার মধ্যে আমরা এই ন্যাশনাল ডালিয়া সোসাইটি অফ ইংল্যান্ড এটাকে ফলো করব। পরীক্ষা আসলে এটাই আমরা লিখব। তো সিঙ্গেল ফ্লাওয়ার ডালিয়া, আমরা ক্লাসিফিকেশন যদি বলি সিঙ্গেল ফ্লাওয়ার, এখানে বোঝা যাচ্ছে যে সিঙ্গেল ফ্লাওয়ার, অর্থাৎ এখানে ডালিয়ার পাপড়িগুলো যা আছে, পাপড়ি, এই পেটাল গুলা, এগুলোর উপর ভিত্তি করে আসলে ক্লাসিফিকেশন করা হচ্ছে। তো দেখো ফিগার, প্রথম ফিগারটা দেখো, মাঝখানে একটা হলুদ ডিক্স এর মতো আছে, সেখানে অনেক ধরনের এই যে ডিক্সের চারপাশ দিয়ে বড় বড় পাপড়ি আছে। এই পাপড়িগুলো একটা সারিতে একটার সাথে আরেকটা কি সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করা আছে। তো একটা সিঙ্গেল রো মানে এক সারি পেটাল, পাপড়ি দিয়ে গঠিত, সেটাকে বলা হয় সিঙ্গেল ফ্লাওয়ার ডালিয়া। কি বোঝা গেছে? বোঝা যাচ্ছে নাকি? তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। সিঙ্গেল ফ্লাওয়ার ডালিয়া কি দেখতে কিছুটা কসমস তো? স্যার আরেকবার যদি বলতেন। আমি বলছি যে পেটালের উপর ভিত্তি করে এই যে সিঙ্গেল ফ্লাওয়ার, ডাবল ফ্লাওয়ার এরকম করা হয়। তো এখানে সিঙ্গেল ফ্লাওয়ার বলা হচ্ছে যে সিঙ্গেল রো অফ পেটাল, অর্থাৎ সেন্টারে যেটা আছে ডিক্সের মতো একটা হলুদ, তার চারপাশ দিয়ে যে পেটাল গুলো আছে এগুলো এক সারি হবে, একটা সারির পেটাল, অর্থাৎ পরের গুলো গেলে বুঝতে পারবা সিঙ্গেল ফ্লাওয়ার ডালিয়া। এরপরে দেখো নাম্বার 2, এনিমন ফ্লাওয়ার ডালিয়া। এখানে বলা হচ্ছে যে ডিস্কটা কিন্তু দেখা যাচ্ছে না, সেখানে ওই পেটাল গুলা টিউবের মতো করে বের হয়েছে। হওয়ার পর একটা পর্যায়ে পেটাল গুলা কি করে, ওই পেটাল অর্থাৎ পাপড়ি গুলা
ওই ছড়ায়া যায়, নিচে দেখো নিচে একটা লাইন রো তৈরি হয়। তাহলে এরকম যেহেতু অনেক পেটাল এখানে বের হয়েছে, সেগুলো আস্তে আস্তে সময়ের সাথে সাথে সেগুলো কি হয় যে ওই ফুটে যায় যে পাতার মতো পাপড়ি তৈরি হয়। তো এখানে বলা হচ্ছে যে এই যে পাপড়িগুলো এক সারি হইতে পারে অর মোর রো অফ পেটাল, একটা সেই এনিমন ফ্লাওয়ার ডালিয়াতে একটি সারি পাপড়ি হতে পারে অথবা একাধিক, মানে ওয়ান মোর অনেকগুলো পাপড়ি হতে পারে, সেটা হলো ফিগার 2। এটাকে বলা হয় এনিমন ফ্লাওয়ার ডালিয়া। এরপরে আসতেছে কোলারেট। দেখো সেন্ট্রালের ডিস্ক আছে, হলুদ ডিস্কটা আছে, পাপড়ি কিন্তু একটা লেয়ার না। এখানে ফ্লাওয়ার একটা হলো পেটাল, দুই ধরনের, দুইটা সারি আছে। একটা সারি বড় পাপড়ি, তার আরেকটা সারি ছোট ছোট পাপড়ি দিয়ে একটা রো, একটা সারি। তাহলে উপরেরটা হলো ছোট রো দিয়ে সারি, কারণ ওই ওই পাপড়িটা নিচের যে পেটালের যে সারিটা আছে ওইটা হয়তো ওটা আগে বের হয়েছিল, ওই জন্য ওটার সাইজ বড়। এরকম করে এখান থেকে ডিস্ক থেকে নতুন নতুন পাপড়ি তৈরি হবে, আবার নিচের গুলো ঝরে যাবে, আবার এটা ইয়া করবে। বোঝা গেছে তো? মানে তাইলে মানে কি, প্রথম যে পাপড়ির যে নিচের সারিটা স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে দুইটা সারি, নিচের সারিটা হলো বড় পাপড়ি আর উপরের সারিটা হলো ছোট পাপড়ি। ছোট পাপড়ি। আচ্ছা, এরপরে ডেকোরেটিভ ডালিয়া দেখো, নাম্বার 4 ডেকোরেটিভ, মানে দেখতে মনে হচ্ছে বলের মতো, কিন্তু এই পাপড়িগুলো জাস্ট এরকমই ছিল, কিন্তু ইনভলুট, অর্থাৎ ধরো 70%, অর্থাৎ পাপড়িটা যদি 10 সেন্টিমিটার লেন্থ হয়, তার 7.5 সেন্টিমিটার সে কি করে বাঁকায় এসে ইনভলুট, অর্থাৎ মাথাটা নিজেদের মধ্যে রাউন্ড শেপ হয়, নিজেদের ভেতরে ঢুকে দেয়। মানে এগুলো হয় কি, যদি আমি ক্লাসে বুঝতাম তাহলে আরো সহজ হতো। আমি বললাম যে যে ইনভলুট মিনিংটা হলো, ধরো পাতাটা, ধরো যে কোনো একটা প্লান্টের ফুলের পাপড়ির লেন্থ হলো 10 সেন্টিমিটার, তা 75 মানে 7.5 সেন্টিমিটার। তাহলে এই 7.5 সেন্টিমিটার হাতের তালু যেমন মাথা আঙ্গুল আমি বাঁকা করে দিয়ে ইনভলুট, অর্থাৎ কেন্দ্রের দিকে মাথাটা আসবে বাঁকা হয়ে, এই শেপ ধারণ করবে। ডেকোরেটিভ এই কথাগুলো এখানে বলা আছে। এরপরে বল ডালিয়া, জাস্ট লাইক বল, পাপড়িগুলা ইনভলুট হয়ে বল শেপ ধারণ করে, একদম রাউন্ড শেপের মতো মনে হচ্ছে। পম্পন একই রকম প্রায় এগুলো সবগুলো। আরেকটা আছে দেখো ক্যাকটাস, ক্যাকটাসটা জাস্ট ক্যাকটাসের মতোই, ঠিক আছে। ওর ওর পাপড়িগুলা অর্থাৎ পেটাল গুলা পাপড়ি, মানে খুব চিকন চিকন লম্বা ক্যাকটাস শেপ, এই সাদা যেটা, এটা হলো ক্যাকটাস। স্টার ডালিয়া জাস্ট লাইক স্টার শেপ, এগুলো হলো স্টার। এরপর হলো পইনির কালারটা একটু আলাদা, মাঝখানে ডিস্ক থাকবে, অনেকগুলো সারি থাকবে পেটালের, অর্থাৎ পাপড়িগুলার অনেকগুলো সারি, কোনো একটা দুটা না, অনেক সারি মিলে একটা লেয়ার 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 করে করে ফুলটা ইয়ে করতে হবে। এই হলো তোমাদের ডালিয়ার ক্লাসিফিকেশন। যদি এই ক্লাসিফিকেশনে তোমাদের 9টা ক্লাসিফিকেশন, 6 নম্বরটা পড়ানো হয়নি, 6 নম্বরটা তো বললেন না। 6 নাম্বার পড়া হয়নি। পম্পন না স্যার। পড়াইছি, তোমরা খেয়াল করো নি। পম্পন ওই যে আমি বলছি যে বল শেপের মতোই পম্পন। পম্পন স্যার দুইটাতেই তো হচ্ছে ডাবল ব্লুজুম লেখা, তাহলে ডিফারেন্সটা কি বল ডালিয়া এন্ড পম্পন ডালিয়াতে? বলটা হলো পম্পন বলতে, তুমি এই যে ইয়া আছে না, কি বলে ভুট্টা, মেইজের যে ফুটায় খায় না, ফুটায়, খাইছো পম্পন কখনো? জি স্যার। ওই পম্পনের সাথে তুলনা করো, ওই যে মানে ওটা তো স্যার পপকর্ন বলা হয় বোধহয়। পপকর্ন স্যার, এটা তো পমপন। এটা পমপম ডাল। পম্পন মানে শেপটা বলছি আমি, ওটা যখন ফুটানো হয় ওই যে ওটার যে ইয়েগুলা, অর্থাৎ এখানে আমি বলতে চাচ্ছি যে পাপড়িগুলা এমন ভাবে ইনভলুট হয়ে যায় সেন্টারের দিকে। এখন বলের আর হলো পম্পন খুব কাছাকাছি টাইপের ভ্যারাইটি বা এগুলা, কিন্তু এটা একটু গোল শেপ বেশি হবে, আর এটা হয়তো ওই তোমার লংগিচুডানালি একটু চ্যাপ্টা প্রকৃতির হবে, আর বল যেটা সেটা একেবারে রাউন্ড শেপ বলের মতো হবে। বোঝা গেছে তো? খেয়াল করছো? মানে এটা লংগিচুডানালি, অর্থাৎ যদি কেন্দ্র দিয়ে ছিদ্র করা হয়
ওর বোটা থেকে মাথা বের হয়ে আসে, এর লেন্থটা আর বল ডালিয়ার কেন্দ্র দিয়ে যদি একটা একটু হ্যালো, আমি ক্লাস নিচ্ছি, কি বলো? হ্যাঁ বলো। আমার কি নেট চলে গেল নাকি? এই একটু অপেক্ষা করো তো, না না এক মিনিট, এক মিনিট। পার্থক্যটা আমি যেটা বলতে চাইলাম, একটা ফুটবলকে যদি তুমি যে দিক দেই মানে সেন্ট্রাল পজিশন থেকে এ মাথা ও মাথা করো, ওর লেন্থটা ডায়াটা একই রকম হবে, কিন্তু পম্পন ডালিয়ার ডায়াটা কেন্দ্র থেকে এই মাথা ও মাথা যদি ছিদ্র করো, ওটা একটু চাপটা হবে সেন্টার পজিশনে। এই পার্থক্য এরকমই, আর এর থেকে বেশি কিছু আর জানার দরকার নেই। আর জানলে তোমরা প্র্যাকটিক্যালি যদি দেখতা এই ভ্যারাইটি গুলা, তাহলে হয়তো বোঝা যাইতো। আমরা তো প্র্যাকটিক্যাল না, এটা থিওরিটিক্যাল ক্লাস। এনিওয়ে এর থেকে গুরুত্বপূর্ণ আপনার পৃথিবীর মতো শেপ আরানি ডালিয়াটা সম্পর্কে আরেকবার বলবেন? কি কি বললা? স্যার সবার লাস্টে যে ডালিয়াটা দেখালেন। পৈনি, স্যার এইটা। পৈনি, পৈনি আচ্ছা ডালিয়া। পৈনি, আচ্ছা স্যার হ্যাঁ, এটা একটু বলবেন, আমরা বুঝি নাই। এখানে ডিস্ক থাকবে, ঠিক আছে? ডিস্ক মানে কেন্দ্রে, কেন্দ্রে যে ডিস্কটা, অর্থাৎ পেটাল দিয়ে তৈরি একটা ডিস্ক থাকে। ওই ডিস্ক গুলা থেকে পেটাল গুলো আস্তে আস্তে সময়ের সাথে সাথে সাইজ বড় হয়ে যায়, এরকম পাপড়ি আকার শেপ নেয়, পেটাল বড় হয়। আমি বলছি যে পেটাল, এখানে একটা ডিস্ক থাকবে। দেখো বলা হচ্ছে যে পৈনি 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 Poini dahlia have multiple outer ring of ray floret surrounding a disc. একটা ডিস্কের সারাউন্ডিং দিক দিয়ে অনেকগুলো রে ফ্লোরেট থাকবে, আউটার রিং মাল্টিপল, অনেক অনেক, অর্থাৎ সেন্টারে ডিস্ক থাকবে, আউটার রিং অফ রে ফ্লোরেট সারাউন্ডিং এ ডিস্ক, ডিস্কের চারপাশ দিয়ে এগুলো থাকবে। আর একটা হলো রে ফ্লোরেট আর ফ্ল্যাট অর স্লাইটলি ইনভলিউট, অর্থাৎ ওই পাপড়ি যেগুলো আছে সেগুলোর মাথাগুলো একটু বাঁকা হইতে পারে অথবা ফ্ল্যাটও থাকতে পারে। সামটাইমস হয়তো মাথাটা একটু বাঁকা, 75% না, হয়তো 10% একটু বা 5% একটু মাথাটা বাঁকা হয়ে গেল। এই হলো তোমার এই ক্যারেক্টার গুলো, সেটাকে বলবা পৈনি। ইয়াতে প্যাটার্নে থাকবে না নাকি? কিসে থাকবে না? মানে একটা বলো। জিওবা আকৃতির। এক এক করে বল রে, এক এক করে বল, সবাই একসাথে বলতেছিস কেন? জিওবা আকৃতি তো লেখা আছে, তোমরা যেগুলো দেখো ওগুলো তো আমি তো বুঝাই দিলাম তোমাদের। এটার থেকে এটা পারবা তোমরা, এগুলা যখন তোমরা ওই যে অনলাইনে গুগলে দেখবা প্রত্যেকটা দিয়ে, আর আমার লিটারেচার দিয়ে একটু দেখো, বুঝে যাবা। এরপরে যদি না বুঝো সেটা পরে কথা বললো তোমরা, বা নেক্সট ক্লাস যদি নেই তখন কথা বললো। এখন আমি শেষ করব আগে, কারণ ইম্পর্টেন্ট ইয়াটাই বাকি আছে, মানে প্রপাগেশনটা, ডালিয়ার প্রপাগেশনটা। বোঝা গেছে? আমি প্রপাগেশনটা, স্যার এগুলো কি বাংলাদেশে পাওয়া যায়? প্রপাগেশনটা আগে আমি পড়াবো। তুমি বাংলাদেশে পাওয়া তো অবশ্যই যাবে, এখন কোন কোন ভ্যারাইটি অ্যাভেলেবেল যারা কমার্শিয়ালি কাল্টিভেশন করে সেই জায়গাগুলোতে খোঁজ করতে হবে, বুঝছো? তারা কোনটা করে। আমরা তো এটা থিওরিটিক্যাল করেছি, এটা যদি প্র্যাকটিক্যাল হইতো ফিজিক্যালি, আমরা তো ঘরের মধ্যে থেকে ক্লাস নিচ্ছি, বোঝো না কেন? সারা পৃথিবীতে এখন অন্ধকার, আবার সেই অন্ধকারের দিকে যাচ্ছে। এনিওয়ে আমি এই প্রপাগেশনটা ভালো করে পড়াতে চাচ্ছি তোমাদের, এটা পরীক্ষায় আসে ফ্রিকুয়েন্টলি, আর তোমাদের বোঝারও এখানে অনেক কিছু আছে। এটাকে ভালো করে খেয়াল করো। আর ক্লাসিফিকেশনে যদি কারো কোনো কোয়ারি থাকে আমি পরে সেটার উত্তর দিব।
আগে আমি এই টপিকস প্রপাগেশনটা আমি তোমাদেরকে বলি। জি স্যার। ভালোভাবে শোনো। ডালিয়া ডালিয়া হলো প্রপাগেশন ট্রু সিডের মাধ্যমে প্রপাগেশন করা হয়, যেটাকে সেক্সুয়াল প্রপাগেশন বলে। আর আসেক্সুয়াল অর্থাৎ ভেজিটেটিভ অংশ দিয়ে যদি বংশ বিস্তার করা হয় তাকে অ্যাসেক্সুয়াল প্রপাগেশন বলে। তো এটা দুইটা সিস্টেমে, দুইটা মেথডেই প্রপাগেশন করা যায়, বাই সিড অর ভেজিটেটিভ প্রপাগেশন। ভেজিটেটিভ প্রপাগেশনের মধ্যে টিউবেরাস রুট এন্ড কাটিং এর মধ্যে আবার বিভিন্ন রকমের কাটিং আছে। আমরা কাটিং বুঝি, তোমরা কাটিং পড়ছিলা? জি স্যার। তোমাদের প্র্যাকটিক্যালের কাটিং, স্টেম কাটিং খুব বেশি পড়ানো হয়, আমি নিজেই পড়াই, এবং ওই স্টেম কাটিং এর উপর প্রতিটা অংশই আমি ড্র লেভেল করে করে দেখাই। তো আমি জানি না তোমাদের সাথে সেই সৌভাগ্য কবে হবে, সেই প্রত্যাশায় আমরা থাকতেছি। তো এনিওয়ে, বিশ্ববিদ্যালয় 25 না 24 মে খোলার কথা, দেখা যাক কি ঘটে। তোমরা কি রেজিস্ট্রেশন করছো তোমাদের যে ইয়েস স্যার। তোমাদের জি স্যার। স্পেশাল জি স্যার, করছি আমরা। ভ্যাকসিনের জন্য করছো না? জি স্যার। আচ্ছা, যাই হোক, আমি বলছি যে প্রপাগেশনটা ভালো করে শোনো। তো আমরা প্রথমে টিউবেরাস রুট কাটিং সিড সোয়িং করলে ডালিয়া চাষ হয়, এটা একে ভেরি সিম্পল। কিন্তু ইদানিং কালে ভেজিটেটিভ প্রপাগেশন, বিশেষ করে আমাদের হর্টিকালচারাল ক্রপস গুলা আমরা সিডের মাধ্যমে প্রপাগেশন না করে ভেজিটেটিভ পার্ট দিয়ে প্রপাগেশন করাটাকে বেশি স্বাচ্ছন্দ্য ফিল করি আমরা। কারণ সিডের মাধ্যমে প্রপাগেশন করলে সময় বেশি লাগে ফুল পাইতে, আর ভেজিটেটিভ প্রপাগেশনের মাধ্যমে যদি আমি বংশবিস্তার প্রপাগেশন করি তাহলে অল্প সময় আমরা ফুল পাইতে পারি। আমাদের টার্গেট হলো অল্প সময় টাইম সেভ করা এবং ফুল পাওয়া, বড় ফুল পাওয়া। তো এনিওয়ে, দেখো টিউবেরাস রুট, অর্থাৎ আমরা ডালিয়াতে প্রপাগেশন ম্যাটেরিয়ালসই হলো টিউবেরাস রুট, অর্থাৎ ডালিয়ার স্টেমের নিচে অর্থাৎ মাটির নিচে পটেটো যেমন আছে না, পটেটো গোল আলু নিচে থাকে, স্টেম গুলো উপরে থাকে, গাছটা উপরে থাকে, আর আলুটা কি করে গাছের গোড়ায় নিচে থাকে। সহজ বোঝানোর জন্য ডালিয়ারও এরকম, এই যে ডালিয়া গাছের গোড়ায় ওই একটা আলু শেপ, পটেটো শেপ টিউবেরাস রুট ফর্ম করে, বোঝা গেছে? ওই হ্যাঁ স্যার। গাছের গোড়ার মধ্যে ওই টিউবেরাস রুটটাই আসলে ডালিয়ার মূলত মেইনলি ভেজিটেটিভ ওই পার্টটা, অর্থাৎ টিউবেরাস রুটটাই হলো প্রপাগেটিং ম্যাটেরিয়ালস হিসেবে ব্যবহার করা হয় ডালিয়ার, সবচেয়ে ভালো আর কি ওইটা। কিভাবে করতে হয়, কখন কালেকশন করতে হয়, কি করতে হয়, এগুলো ধারাবাহিক ভাবে আমরা আসতেছি। তো টিউবেরাস রুটটা কালেকশন আমরা কখন করব, কোন সময়টা আমরা করব? এই যে বর্তমান যে সময়টা, ফুল দেওয়া শেষ হয়ে গেল, শীত শেষ, আমরা মার্চ এপ্রিল মাসের দিকে মূলত ডাবল ভ্যারাইটি অফ দা আচ্ছা, এটা শুনতে কি পাচ্ছি না। আমরা মার্চ এপ্রিল মাসে ডালিয়া কালেকশন অফ টিউবেরাস রুট। তুমি টিউবেরাস রুট বুঝতে পারছো কি বলছিলাম আমি? এক্সাম্পল দিয়ে, পটেটোর সাথে এক্সাম্পল দিলাম। পটেটোর গাছের গোড়া, ডালিয়ারও তো আলু হয়। হ্যাঁ স্যার হচ্ছে আলুর মতোই তো হচ্ছে হয় না টিউবারটা, ওখান থেকেই তো গাছটা হয়। রাইট। আমি বলছি যে কখন আমরা টিউবেরাস রুটটা কালেকশন করব, কখন কালেকশনের সময়টা হলো এই যে এখন যেমন মার্চ মাস, এই সামনের মাস নেক্সট মান্থ হলো এপ্রিল। তা মার্চ এপ্রিল মাসে যখন ডালিয়ার ফুল দেয়া শেষ হয়, এই সময়টায় ওই গাছের যে স্টেমটা আছে, মেইন স্টেমটা আছে, ওটার গোড়া থেকে 20 থেকে 50 সেন্টিমিটার উপরে কেটে দিতে হয়। গাছটা কেটে দিলে তাহলে 20 থেকে 50 সেন্টিমিটার স্টেমটা থেকে গেল। এইভাবে পুরা ডালিয়ার ফিল্ডটাকে কেটে দিয়ে রেসিডিউ গুলোকে পরিষ্কার করে রাখতে হয়। এরপরে কি করে হয়, এই যে তোমার আরো একটু পরে, অর্থাৎ এপ্রিলের শেষের দিকে, যে অর্থাৎ আবার উইন্টার শুরু হওয়ার, রেইনি সিজন শুরু হওয়ার আগে আগে, বা এই যে আমরা এখন মার্চ মাসের শেষ, এপ্রিল মাসটার প্রথম দিকে বা এই সময় বৃষ্টি শুরু হওয়ার আগেই আমাদেরকে এই টিউবেরাস রুটটা হারভেস্ট করতে হবে ফিল্ড থেকে। তো প্রথমে আমি কি বলছি, আবারও বলছি,
যে ফুল দেওয়া যখন শেষ হয়ে যাবে তখন 20 থেকে 50 সেন্টিমিটার স্টেমটাকে রেখে বাকি স্টেমটাকে গাছটাকে কেটে ফেলে দিতে হবে, অর্থাৎ গাছের গোড়াটা থেকে গেল মাঠে। তো মাঠে থাকার পরে তুমি সিদ্ধান্ত নিলা যে আর আগামী 2 সপ্তাহ পর আমি টিউবারাস রুট গুলো কালেকশন করব। তখন কি করতে হবে? বিফোর 15 days অফ দা টিউবারাস রুট কালেকশন ইরিগেশন শুড বি স্টপড, অর্থাৎ এই সময় আর 15 দিন কোনো ইরিগেশন দেয়া যাবে না, কারণ মাটি যদি ভেজা থাকে তুমি টিউবারাস রুট, তাহলে এই সময় মাটিটাকে শুকায়া তারপরে সেখান থেকে কোদাল কিংবা খুরপি, কোদাল দিয়ে দিয়ে এমন ভাবে টিউবারাস রুটটাকে কালেকশন করতে হবে যাতে করে ইনজুর না হয়, টিউবারাস রুটটা কোনো ক্ষতি না হয়। ইনজুর যদি একটু কেটে যায় তাহলে ওখান থেকে ফাঙ্গাল অ্যাটাক করবে। তাহলে আমরা কি বুঝলাম? যে ডালিয়ার যখন ফুল দেয়া শেষ হয় অর্থাৎ মার্চ এপ্রিল মাসের, হ্যাঁ, ডালিয়ার গোড়া থেকে অর্থাৎ বেস থেকে 15 থেকে 50 বা 25 থেকে 50 সেন্টিমিটার রেখে ডালিয়ার স্টেমকে কেটে দিতে হবে, এবং টিউবারাস রুট কাটার আগে 15 দিন আগ পর্যন্ত 15 দিন আগে তোমাকে ইরিগেশন বন্ধ করতে হবে। এমন ভাবে কালেকশন করতে হবে খুরপি অথবা কোদাল দিয়ে এমন ভাবে কালেকশন করতে হবে রুট গুলাকে, টিউবারাস রুট গুলা, যাতে করে সেগুলা ক্ষত না হয়। ক্ষত হলে কি হবে? ফাঙ্গাস অ্যাটাক করবে। আচ্ছা, যাই হোক, আমরা কালেকশন করলাম। কালেকশন করার পর সেটাকে কিউরিং করব আমরা। কিউরিং বলতে এখানে বোঝাচ্ছে ড্রাইং করা, শুকানো, তবে রোদের মধ্যে না, ঠান্ডা জায়গায় যেখানে ছায়া আছে, ওয়েল সার্কুলেটেড ইয়ার আছে, অর্থাৎ 80 to 85% তোমার কি বলে রিলেটিভ হিউমিডিটি থাকবে, টেম্পারেচার নরমাল রুম টেম্পারেচার থাকবে, এরকম জায়গায় ওগুলো সুন্দর করে ছড়ায়া দিয়ে রাখতে হবে, রেখে সেটাকে শুকাইতে হবে কয়েকদিন। এরপরে স্টোর করবা তুমি, শুকানোর পর তো সেটাকে স্টোর করতে হবে। স্টোর করার আগে তোমার হলো যে সেটাকে সেভিন পাউডার, অর্থাৎ ফাঙ্গাস বা অন্য কোনো প্যাথোজেন যাতে অ্যাটাক না করে এই জন্য সেগুলোকে স্টেরিলাইজ করে দিতে হবে। স্টেরিলাইজ করার আবার একটা পদ্ধতি আছে, সেভিন, অর্থাৎ যদি তুমি 60 কেজি বালি নাও তার 40% সেভিন পাউডার, অর্থাৎ এই রেশিও দিয়ে মিক্স করে সেটা দিয়ে টিউবার গুলাকে স্টেরিলাইজ করতে হবে। এরপরে এই যে only care should be taken that soil sand does not become damp or wet, free aeration should be ensuring, অর্থাৎ আফটার কেয়ারের মধ্যে এগুলো, মানে আফটার কেয়ার লাস্টে একটা কথা বলা হলো, ওটা অত বেশি জরুরি না, স্টোরেজ এন্ড স্টেরিলাইজেশন। এরপরে আসতেছে আচ্ছা, এখন আমরা কি বললাম? শুরু থেকে বললাম যে ডালিয়া সিডের মাধ্যমে বংশ বিস্তার করতে পারে, টিউবারাস রুটের মাধ্যমে বংশ বিস্তার করতে পারে। টিউবারাস রুট কাটিংটা সবচেয়ে বেশি ভালো ফসল, মানে কোয়ালিটি প্রোডাক্ট পাইতে গেলে টিউবারাস রুট ব্যবহার করতে হবে। এখন টিউবারাস রুট কাটিং, এটা একটা শব্দ যুক্ত হলো, টিউবারাস রুট পাইলাম আমরা, কিন্তু টিউবারাস রুট কাটিং কোশ্চেন পরে। স্যার শেভিং পাউডার জিনিসটা কি স্যার? সেভিন পাউডার হলো মূলত ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, এগুলাকে ইনঅ্যাক্টিভ করে দেয়। যদি তুমি যে কোনো ফসল যদি তুমি স্টোর করতে চাও, যদি সিড হিসেবে স্টোর করতে চাও, বেসিক্যালি সিড হিসেবে ব্যবহার করতে চাও, তাইলে সেগুলোকে ফাঞ্জিসাইডাল হিসেবে এখানে সেভিন পাউডার ব্যবহার করা হয়েছে। যদি ফাঙ্গাসের কোনো জীবাণু থেকে থাকে টিউবারের মধ্যে তাহলে সেগুলোকে ইনঅ্যাক্টিভ করে দেবে এই সেভিং। আচ্ছা, টিউবারাস রুট কাটিং, এখন আমরা টিউবার পাইলাম, ওকে, টিউবার পাইলাম, কালেকশন করলাম, কালেকশন করার পর সেটা শুকাইলাম, শুকানোর পরে সেটাকে স্টেরিলাইজ করলাম, স্টেরিলাইজ করার পর সেটাকে আমরা স্টোর করে রেখে দিলাম। তবে অফকোর্স বালির মধ্যে, শুকনা বালির মধ্যে এটাকে সংরক্ষণ করতে হয়। বোঝা গেছে তো? স্যার রেশিওটা একবার বললে ভালো হতো স্যার। রেশিও বলা হয়েছিল যে 40% সেভিং পাউডার, 40%, 40% রেশিও। এখানে কি বলছে? 1 part of সেভিং পাউডার at also seed are sterilized with 1 part of সেভিং পাউডার at every 40% of sand, অর্থাৎ
তুমি স্যান্ড 1 পার্ট সেভিন পাউডার এট 40, ধরো 40 কেজিতে 40 কেজি যদি তুমি সেটা কেজিতেই যদি নাও, 40 কেজি স্যান্ড আর 1 কেজি সেভিন পাউডার, বোঝা গেছে তো? 40 কেজি না নিলে 40 হলো, তুমি কেজি না নিলে ইউনিট যাই হোক না কেন 40 ভাগের এক পার্ট হবে হলো সেভিন পাউডার আর 40 ভাগ হবে স্যান্ড হবে। কি বোঝা গেছে? স্যার সাপোজ ধরো তুমি 40 কেজি স্যান্ডকে তুমি স্টেরিলাইজ করবা, তাহলে 1 কেজি পাউডার দিতে হবে, সেভিন পাউডার। বোঝা গেছে? কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা বললাম যে তাহলে এই টিউবার গুলাকে আমরা সংরক্ষণ করলাম, করার পর এখন টিউবেরাস রুট কাটিং। টিউবেরাস রুট কাটিং বলতে আসলে কি বোঝায়? আমরা কোন সময় কালেকশন করলাম? এপ্রিলের দিকে। এপ্রিলের দিকে কালেকশন করলাম, করে সেগুলোকে কি করলাম, ইয়ার মধ্যে কি বলে, আমরা স্টোর করলাম শুকনা পাউডারের মধ্যে, সেভিন পাউডার দিয়ে শুকনা স্যান্ডের মাঝে সেগুলোকে সংরক্ষণ করে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমরা সেখান থেকে ওই আলুটাকে আমরা ইয়াতে কি বলে, ধরো টার্গেট করলে তুমি কাটিং তৈরি করবা, কাটিং বানাবা। তো ওই আলুটাকে নিয়ে এসে তুমি কি করলা, একটা মিডিয়াম, সে মিডিয়ামটা কেমন, যে স্যান্ডি সয়েল এবং স্যান্ডি সয়েলের একটা মিডিয়াম আমরা তৈরি করলাম। করার পরে সেই স্যান্ডি সয়েল মিডিয়ামের মধ্যে আলুগুলাকে আমরা ঢুকাইয়া দিলাম আগস্ট মাসের দিকে। বোঝা গেছে তো? তো ঢুকাইয়া দেওয়ার পরে মানে ওখানে কি করলাম, যে এখানে ঢুকান করতে আমি বলতে চাচ্ছি যে আলুগুলো সেই মিডিয়ামের মধ্যে প্লেস করলাম। প্লেস করার পরে সেখানে লাইট চারা বের হবে, ছোট ছোট চারা বের হবে, সুন্দর। হ্যাঁ, ধরো 1 ইঞ্চি 1.5 ইঞ্চি চারা হইলো, জাস্ট লাইক আলুর মতো। দেখো পটেটো কিন্তু ওই আগস্ট মাসের দিকে তোমার ঘরেও যদি সংরক্ষণ করো ওপেন স্পেসে খাওয়ার জন্য, সেখান থেকেও চারা বের হয়। বোঝা গেছে? তো ওইরকম চারা যখন 1-1.5 ইঞ্চি চারা বের হবে, শুট বের হবে, তখন ওই আলুটাকে ওই একটা পার্ট, অর্থাৎ ওই শুটটা, ওই চারা গাছটাকে ওই একটা আলুকে কয়েকটি ভাগে ভাগ করা, মানে ওই যত ধরো একটা টিউবারে 10টা শুট বের হয়েছে, নতুন নতুন শুট, তাহলে একটু করে টিউবার প্লাস ওই শুট, একটু তাহলে 10টা চারা আমি পেয়ে গেলাম, শুট, নিউ শুট সহ, নিউ শুট উইথ কি টিউবার, নিউ শুট উইথ টিউবার। কি বোঝা গেছে কথাটা? হ্যাঁ স্যার। জি স্যার ক্লিয়ার না হলে কিন্তু সমস্যা। ক্লিয়ার আমরা যদি বোর্ডে দেখাইতে পারতাম তাহলে এত দ্রুত সময় হতো। আমি বলছি যে আলুগুলো বলেন। আমরা সংরক্ষণ করছিলাম, তারপরে আগস্ট মাসে সেই করার পর শুট বের হয়ে আসলো, এই শুট সহ পোর্শন অফ টিউবারের অংশটুকু নিয়ে আমরা দেখা গেল যে একটা টিউবারে 10টা চোখ আছে, চোখ থেকে প্রত্যেকটা চোখ থেকেই ধরো শুট বের হবে, তাহলে 10টা শুট বের হইলো, তাহলে ওই আলুটাকে ওই 10টা শুটের সাথে যতটুকু করে রাখা যায়, অর্থাৎ শুধুমাত্র শুট আলাদা করা যাবে না, পোর্শন অফ শুট উইথ পোর্শন অফ টিউবার। ঠিক আছে? তাহলে একটু করে আলু হইলো, তার সাথে একটা, যেমন তোমরা দেখোনি আলু চাষ করে কেমনে, এইভাবেই তো আলু পার্টলি কেটে ফেলায় ফার্মাররা। যারা তোমার বাড়িতে দেখবা যে ওই বাট সহ একটা অংশ আলু কেটে কেটে একটা আলু থেকে হয়তো 4-5টা ইয়া বের হইলো। তো যাই হোক, শুট গুলা আমরা এরকম সেপারেট করলাম। তো এই শুট থেকে এই যে দিস ইজ কল্ড টিউবেরাস রুট কাটিং। বোঝা গেছে তো? তাহলে জি স্যার টিউবেরাস রুট কি কাকে বলা হচ্ছে? শুট শুট প্লাস টিউবার, দিস ইজ টিউবেরাস রুট কাটিং। তাহলে ওই যে কাটিং গুলো হইলো, ওগুলো ভাগ কেটে কেটে আমরা করলাম, ওগুলোকে বলা হয় টিউবেরাস রুট কাটিং। এখন স্লিপ কাটিং, এখানে একটা আরেকটা কাটিং আছে। এই যে আমরা ভাগ করলাম অর্থাৎ টিউবেরাস রুট কাটিং করলাম, সেগুলোকে আবার নতুন করে আমরা মিডিয়ামের মধ্যে প্লেস করলাম।
মিডিয়ামের মধ্যে প্লেস করার পর সেখান থেকে ওই শুটগুলো অনেক বড় হবে। শুটগুলো যখন বড় হয়ে গেল, চারা হয়ে গেল, বড় চারা, সেই চারাগুলোকে আমরা আবার কেটে ছোট ছোট করে কেটে কাটিং বানাইলাম। বোঝা গেছে কি বললাম? কল্পনা করো যে না স্যার, এটা বুঝি নাই। টিউবেরাস রুট সহ শুট পাইলাম না, এটাকে বলা হচ্ছে টিউবেরাস রুট কাটিং। এটুকু বুঝছো? জি স্যার। এই ধরো একটা জি স্যার। ইউনিট ওখান থেকে নিয়ে আমি আবার নতুন করে একটা পটের মধ্যে বা বেডে বেডে, তাহলে ওই শুটগুলো কি আস্তে আস্তে ওই খাবার নিয়ে নিয়ে বড় হবে না? জি স্যার। হ্যাঁ স্যার। বললাম যে টিউবেরাস রুট, আমরা বলছিলাম যে ডালিয়ার প্রপাগেশনের মধ্যে অনেকগুলো একটা হলো সেক্সুয়াল আসেক্সুয়াল, দুইটা পদ্ধতিতেই করা যায়। তার মধ্যে অ্যাসেক্সুয়ালটা বেশি প্র্যাকটিস করা হয়। তার মধ্যে আমরা অ্যাসেক্সুয়ালের মধ্যে একটা আসতেছিল টিউবেরাস রুট কাটিং। টিউবেরাস রুট কাটিং তা আমরা বলছিলাম যে কখন আমরা কালেকশন করব? মার্চ এপ্রিল মাসে যখন ফুল দেয়া, ডালিয়ার ফুল দেওয়া শেষ হবে, তখন গাছের গোড়া থেকে 25 থেকে 50 সেন্টিমিটার স্টেমটাকে রেখে গাছকে কেটে ফেলতে হবে। এরপরে সেই স্টেম থেকে যে কয়েকদিন পরে, অর্থাৎ ওই স্টেমের মধ্যে যে ময়েশ্চার গুলো থাকবে, ওই ময়েশ্চার গুলো আস্তে 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 তোমার ঠিক তখন আমরা ওই গাছের গোড়া থেকে কোদাল কিংবা অন্য কোনো উপায়ে আমরা রুট গুলোকে, মানে টিউবেরাস রুট গুলোকে কালেকশন করব। করার পরে সেটাকে আমরা একটা 80-85 হিউমিডিটিতে নর্মাল টেম্পারেচারে, রুম টেম্পারেচারে আমরা শুকাবো। শুকানোর পরে সেটাকে করে সেটাকে পাউডারের মধ্যে নেক্সট সিজনের জন্য আমরা সংরক্ষণ করব। এই হচ্ছে বিষয়। এখানে প্রশ্ন হলো যে আমরা ওই স্টেমটাকে কেন ওই 50 থেকে 25 থেকে 50 সেন্টিমিটার রাখছো কেউ? কেন? ম্যাচিওর যেন ময়েশ্চারটা হওয়ার জন্য। স্টেমের ময়েশ্চার গুলা যাতে আস্তে আস্তে ওই রুটে চলে গেলে রুটটা তার ময়েশ্চার না, শুধু ওখানে পুষ্টিগুলো, নিউট্রিয়েন্ট সহ ওগুলো চলে যাবে আস্তে আস্তে ওখানে, যা ওই ম্যাচুর অর্থাৎ রুটটাকে ম্যাচুর করার জন্য। তো কয়েকদিন ওইভাবে রেখে দিলে এই হলো টিউবেরাস রুট। তাহলে এখন টিউবেরাস রুটকে আমরা যদি আগস্ট মাসের দিকে আবার বেডে আমরা টিউবেরাস রুট গুলোকে লাগাইলাম, লাগানোর পরে সেখান থেকে কি হবে? নতুন নতুন শুট বের হবে, নতুন নতুন শুট। তাহলে শুট সহ এ পার্ট অফ টিউবেরাস রুট উইথ নিউ শুট, এইরকম করে আমরা একটা কাটিং থেকে হয়তো, সরি, একটা রুট থেকে হয়তো 5-6টা বা 5টা-6টা যাই হোক না কেন আমরা শুট পাইলাম। তাহলে এই শুট সহ যে নিউ শুট প্লাস পার্ট অফ টিউবার, তাহলে একে বলা হচ্ছে টিউবেরাস রুট কাটিং। এটাকেই বলা হচ্ছে টিউবেরাস রুট কাটিং। ওকে, এখন টিউবেরাস রুট কাটিং কে যদি আমরা আবার নতুন করে মিডিয়ামের মধ্যে প্লেস করি, প্লেস করার পর সেখান থেকে ওই শুট গুলাকে আবার অনেক বড় বড় শুট হবে। তো শুট হওয়ার পর সেই শুট গুলা থেকে যদি আমরা নতুন করে কাটিং করি, ছোট ছোট করে কেটে 2-3টা করে বাট সহ একটা কাটিং করি, সেগুলোকে বলা হয় স্লিপ কাটিং। বোঝা গেছে? আর স্টেম কাটিংটা হলো কি? ধরো তুমি টিউবারটা মাঠেই তুমি সংরক্ষণ করতে পারবে। তুমি ঘরে না নিয়ে এসে একটা সময় ওই রুটটা শুকে যাবে, ময়েশ্চার গুলো আস্তে আস্তে রুটে চলে যাবে, ওই শুটটা শুকা যায়, এক সময় ওই শুকায় যায়, উপরের অংশটুকু নষ্ট হয়ে যাবে, পড়ে যাবে বা ভেঙে যাবে, মানে এমনি অটোমেটিক্যালি ইয়ে হবে। তখন এই যে শুট যে মাটির নিচে থাকলো, ওই শুট ওই অবস্থায় যদি তুমি ফিল্ডে রেখে দাও, বেডে রেখে দাও যে আমি ঘরে আনবো না, তাহলে নেক্সট সিজনের যখন সময় আসবে, হ্যাঁ, তখন যখনই বৃষ্টি বাদল শুরু হবে, একটু সরি সরি যেটা আগস্ট মাসের দিকে আসলেই
ওই রুট গুলা ওখান থেকে নতুন নতুন স্টেম বের হবে। স্টেম বের হবে, নিউ শুট বের হবে। ওই শুট থেকে যদি আমি কাটিং করি, হ্যাঁ হ্যাঁ, শুট থেকে কাটিং করি, তাহলে সেটাকে বলা হবে স্টেম কাটিং। তাহলে কোনটা, হোয়াট ইজ স্লিপ কাটিং, হোয়াট ইজ স্টেম কাটিং, হোয়াট ইজ টিউবেরাস রুট কাটিং? টিউবেরাস রুট আমি আবারও বলছি, নিউ শুট উইথ পার্ট অফ টিউবার, নিউ শুট উইথ পার্ট অফ টিউবার। আর টিউবেরাস রুট কাটিং থেকে শুট যখন বড় হবে, ওই শুট থেকে যদি আমি কাট, এক মিনিট একটু দাঁড়াও। আছে, একটা হলো টিউবেরাস রুট কাটিং, একটা স্লিপ কাটিং, আর একটা স্টেম কাটিং। এই তিন ধরনের কাটিং পরিষ্কার কনসেপ্ট থাকতে হবে। বলো। স্যার এখানে হচ্ছে যে স্লিপ কাটিং, এই স্লিপ কাটিংটার জন্য অবশ্যই প্রথমে হচ্ছে টিউবেরাস রুট কাটিংটা থাকতেই হবে। মানে টিউবেরাস রুট কাটিং এর পর আমরা যে টিউবেরাস রুট কাটিং এর পর যে স্টেম গুলো আমরা পাবো, ওই স্টেম গুলাতেই আমরা কি আচ্ছা আবার শোনো, কয়েকটা হ্যাঁ হ্যাঁ, চারা তোমার তৈরি করবো কনসেপ্ট স্টেম ঠিক থেকে? আছে। আমি হ্যালো হ্যালো থেকে আসলে স্লিপ কাটিং তৈরি করা হয়, রাইট? অবশ্যই প্রথমে টিউবেরাস রুট, টিউবার সহ শুট, নিউ শুট আমরা ভাগ করব, পার্ট করব। ভাগ করে সেগুলো যখন আমি মিডিয়াতে লাগাবো, সেখান থেকে ওই শুট গুলো, ছোট ছোট শুট গুলো আস্তে আস্তে বড় গাছ হবে, মানে বড় শুট হবে। সেই শুট থেকে কাটিং করা হবে। দিস ইজ দা স্লিপ কাটিং। তাহলে স্যার মানে স্যার টিউবেরাস, এখানে কি আপনার স্লিপ মানে যেটা টিউবার থেকে যে শুটটা বাড়লো ওইটার কি আপনার শাখা প্রশাখা গুলাকে স্লিপ কাটিং করতে হবে? শাখা কাটিং এর থিমটাই হলো যে শাখা প্রশাখা ফ্যাক্টর না, স্টেমই হলো ফ্যাক্টর। আর শাখা প্রশাখাও তো একটা স্টেম। তোমার একটা কাটিং করতে গেলে দুইটা কমপক্ষে বার্ড থাকতে হয়, বোঝা গেছে তো? বার্ড থাকলে ডালপালাতেও হবে, মেইন স্টেম দেও হবে, যে কোনো কিছুতেই হবে। ওই দুটো করে বার্ড থাকবে, একটা করে কাটিং হবে। দুটো করে কমপক্ষে দুটো বার্ড থাকবে, একটা করে কাটিং হবে। সেক্ষেত্রে ডালপালার মেইন স্টেম সমস্যা না। হ্যাঁ, কি বলো? স্যার টিউবেরাস রুট কাটিং না হলে কি স্লিপ কাটিং করা যাবে না? না, টিউবেরাস রুট কাটিং না হলে স্লিপ কাটিং অবশ্যই না। কিভাবে? তুমি তো, আমরা বলছি যে স্লিপ কাটিংটা হলো টিউবেরাস রুট কাটিং এর যে শুটটা আছে না, প্রথমে যে শুটটা হইলো টিউবেরাস, টিউবারটা তুমি যখন মিডিয়াতে লাগাবা, মানে প্লেস করবা আগস্ট মাসের দিকে, তখন একটা সার্টেন টাইম পর ওখানে শুট বের হবে, নতুন নতুন শুট বের হবে। এই শুট বের হইলো, শুট বের হওয়ার সাথে সাথে সেখান থেকে পার্টলি তুমি একটু একটু ওই শুটটাকে একটা গ্রোয়িং পর্যন্ত, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাকে ওর খাবার যাতে নিতে পারে, ওই জন্য একটু রুটও থাকতে হবে, রুট অর্থাৎ টিউবারাস রুটটা থাকতে হবে। ওই জন্য ওই টিউবারাস রুট আর ওইটা যখন আবার মাঠ ফিল্ড বেডে লাগাবা তুমি, তখন ওই যে শুটটা, নিউ শুটটা হইলো, ওই শুট কি করবে, ওই টিউবার থেকে খাবার নিয়ে গ্রো হতে থাকবে। একটা পর্যায়ে যা ওখান থেকে আবার নতুন শুট, রুট বের হবে, নতুন রুট বের হবে। রুট বের হয়, নতুন চারা হিসেবে, আইডেন্টিক্যাল চারা হিসেবে নিজেকে ইয়ে করতে পারবে। তো ওই চারা থেকে যদি কেউ কাটিং করতে চায় আবার, তাহলে মানে মাল্টিপ্লিকেশন করতেছো তুমি। টিউবেরাস রুট দিয়ে হয়তো 10টা 20টা, সাপোজ 20টা নিউ শুট সহ ইয়ে করলা, সাপোজ, বা 2000 করলা। তা 2000 চারা থেকে যদি একটা শুট গুলো বড় হওয়ার পরে এক একটা থেকে 5টা করে হয় আবার, তাহলে 5 দুগুণে 10,000 চারা হয়ে গেল। বোঝা গেছে তো? তাহলে মাল্টিপ্লিকেশন, এই দুটো টিউবেরাস রুট আর স্লিপ কাটিং দুটো হলো কাছাকাছি। হম। আর স্টেম কাটিংটা সম্পূর্ণ আলাদা, যে আমরা মাঠ থেকে টিউবারটা না উঠে ওই মাঠেই আমি সংরক্ষণ করলাম, যে অবস্থায় আছে ওইভাবে থাকুক। নেক্সট সময় যখন স্প্রাউটিং হবে, স্প্রাউটিং আর শুট বের হবে, ওই শুট থেকে যদি আমি কাটিং করি, তাহলে সেটাকে বলবো আমরা স্টেম কাটিং। আন্ডারস্ট্যান্ড? স্যার স্টেম কাটিংটা আরেকবার বলেন। স্লিপ আর কেউ কাটিং কেউ এক বুঝতে ধরনের পারছো? স্টেম কাটিং হইলো না স্যার? হ্যাঁ, স্লিপ কাটিংটা এক ধরনের স্টেম কাটিং হইলো না? স্লিপ কাটিংটা হ্যাঁ ওয়ান কাইন্ড অফ স্টেম কাটিং, রাইট, কিন্তু ওয়েটা আলাদা। আমি বলছি যে টিউবারাস রুট, স্লিপ কাটিংটা আসবে হলো তুমি টিউবার গুলো সংরক্ষণ করছো, স্টোর করে রেখে দিছো, সেখান থেকে পার্টলি
টিউবেরাস রুট কাটিং বানাইলা, সেখান থেকে টিউবেরাস রুট কাটিং থেকে যে স্টেম হবে সেই স্টেম থেকে যে কাটিংটা করা হবে সেটা হলো স্লিপ কাটিং। আর এটা হলো একটা ওয়ে। আর একটা হলো যে মাঠেই আমি সংরক্ষণ করলাম, আমি বাড়িতে নিয়ে আসবো না, স্টোর করব না, কোনো কিছু করব না, তখন ওখান থেকে যে কাটিংটা করা হবে ওই ওই টিউবার থেকে, তো সেটাকে বলবো আমরা, একটা হলো স্টেম কাটিং আর একটা হলো স্লিপ কাটিং। এই দুটো জিনিস, দুটোই স্টেম থেকে কাটিং করা হয়। স্যার স্যার মাঠে থাকলে এটা অপচয় হওয়ার কোনো সম্ভাবনা নাই? অপচয় কিছু হতেই পারে, ক্ষতি, কিন্তু তোমার তো একদিকে অপচয় হবে একদিকে বাড়বে। আমার মনে হয় যে এখান থেকে তোমরা যা বুঝতে পারছো আমার মনে হয় অনেকটাই বুঝে বুঝে ফেলেছো। এরপরে লেকচার শিট পড়লেই তোমরা পড়লেই বুঝতে পারবা। ওকে, এরপরে সোয়েল ক্লাইমেট সম্পর্কে অ্যাজ ইট ইজ, আমাদের অত কোথাও নেই। এখানে ম্যানুরিংটা খেয়াল করো। ম্যানুরিংটাতে দুই ধরনের, একটা হলো যদি তুমি ঘরের মধ্যে, ঘরে তোমার বাড়িতে ছোট্ট 10টা পট বানাইলা, যেখানে 5টা পট বানালে বা 2টা পট বানালে, যার যেরকম ইচ্ছা। হ্যাঁ, তো সেক্ষেত্রে পটের মধ্যে যদি তুমি ডালিয়া চাষ করতে চাও তাহলে সেখানে এক ধরনের ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন করতে হবে। আর যদি তুমি কমার্শিয়ালি কাল্টিভেশন করতে চাও সেখানে অন্য ধরনের ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে স্পষ্ট করে সুন্দর করে বলা আছে। এখানে দেখো, বেড পট কালচারের ক্ষেত্রে বলা হচ্ছে যে 8 পার্ট সোয়েল, 4 পার্ট কম্পোস্ট, 8 পার্ট কাউডাং, 20 চামচ বোন মিল, টিএসপি 6 চামচ, 1 থেকে 2 চামচ লাইম আর মিক্সড প্রিপেয়ার পট কালচার। অর্থাৎ পট কালচার মানে এখানে মিডিয়া তৈরি করতে গেলে এগুলো সব মিক্স করে মিডিয়া তৈরি করতে হবে। সেই মিডিয়াকে আফটার 30 days of planting 1 handful amount of mustard oil cake, MOC মাস্টার্ড ওয়েল কেক, তোমরা এগুলো দেখে নিও। আবার সিডি হলো কাউডাং, ওয়েল ডিকম্পোস্ট কাউডাং, MOC হলো মাস্টার্ড ওয়েল কেক, পার পট। এখানে দেখো দুইটা ধাপে। প্রথমে হলো চারা যখন তুমি লাগাবা তখন একটি মিক্সার চারার জন্য রেডি করতে হবে, তারপরে চারা লাগাতে হবে। চারা লাগানোর 30 দিন পরে আবার কিছু মাস্টার্ড ওয়েল কেক আর হলো টিএসপি সার মিক্স করে দিতে পটে, প্রতিটা পটে দিতে হবে। আর ফ্লাওয়ারিং স্টেজে বলতেছে যখন ফুলটা আসবে অর্থাৎ কলি আসতেছে, তখন এই কলি আসার সময় লিকুইড মাস্টার্ড ওয়েল কেক তোমাকে দিতে হবে। লিকুইড মাস্টার্ড ওয়েল কেক অ্যাপ্লাই করতে হবে ইন এ উইক, প্রতি উইকে। তাহলে তুমি যদি ঘরে বা তোমার শখ করে যদি তুমি চাষ করতে চাও, পটে চাষ করতে চাও, তাইলে তোমাকে এইভাবে ফার্টিলাইজার দিলে, এটা হলো সাইন্টিফিক ওয়েতে। এছাড়া এগুলো সবগুলো তুমি যদি বলো স্যার একটা যদি না দিই তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এগুলোর কম্বিনেশন দেওয়ার কারণ আছে। হ্যাঁ, এরপরে বেডে যদি তুমি করতে চাও তাহলে ওয়েল ডিকম্পোজ 10 সেন্টিমিটার থিক লেয়ার অর্থাৎ জমির উপর এমন ভাবে ওয়েল ডিকম্পোস্ট কাউডাং দিতে হবে যাতে 10 সেন্টিমিটার উঁচু হয়। ইট ইজ the bed of same size, 100 গ্রাম lime should be applied. হ্যাঁ, কি বললা, কি বলছিলে বলো? স্যার OM এর পূর্ণরূপ কি স্যার? ওটাই তো বললাম, ওএম। ওএম ওএম কোথায়? পট কালচারে না স্যার, সয়েল এন্ড ক্লাইমেট, স্যান্ডিলুম সয়েল হ্যাভিং পিএইচ। আচ্ছা, ওখানে অর্গানিক ম্যানিউর ইন অর্গানিক ম্যাটার আমি শর্ট ফর্মে লিখছি। ওএম, ওএম মানে অর্গানিক ম্যাটার। ওকে স্যার, জি স্যার। ASAP তোমরা তো এটা খুব ব্যবহার করো, বলো তো কি এটা? as soon as possible. as soon as possible। আমার প্রফেসর একবার বিদেশ থেকে এটা লিখছে তার সিটির মধ্যে, তো আমি ধরতে পারতেছি না, চিন্তা করলাম ASAP এটা কি লিখছে, তো একবার মনে করলাম সিডি এর অ্যাবরিভিশন কি? হ্যাঁ, সিডি সিডি এর অ্যাবরিভিশন কাউডাং সিডি বুঝো না? তোমরা যে সিনেমা দেখো সিডি, সেই সিডি না, কাউডাং ওয়েল ডিকম্পোস্ট পচা গোবর, কাউডাং। আর হলো সিডি। আর কোনো কোশ্চেন আছে এখানে? না স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলো, তাড়াতাড়ি বলো।
আর আমরা তো ডালিয়া সিড থেকে ওটা প্রপাগেট করতে পারি। করতে পারি। স্যার ওটাই হবে। শুরুতে আমি বলছি কেন সিড থেকে করব না, আমরা কেন ভেজিটেটিভ পার্ট থেকে করব, সেটা আমি বলছিলাম জি যে স্যার। সিড থেকে করলে কি জন্য করব না বলো তো? স্যার সময় বেশি সময় লাগবে। লাগবে স্যার। তারা শুরু আমাদের থেকে ফুল আসা পর্যন্ত অনেক সময় বেশি লাগবে। আবার তোমার যদি ডিজায়ার ভ্যারাইটি চাও, তুমি ধরো তুমি মানে যাই হোক ভেজিটেটিভ প্রপাগেশনে অনেক সুবিধা আছে এগুলা এখন আর। এরপরে আমরা গেলাম, হ্যাঁ নেক্সট। স্যার তাড়াতাড়ি বলো কি বলতেছো, স্যার এটা দিয়ে শেষ করো। স্যার ওই যে সিড থেকে যে যেটা ফুলের কথা বললেন ওটা তো সময় বেশি লাগে, তো এখানে কি ফুলও ছোট বড় হওয়ার কোনো ব্যাপার আছে? অবশ্যই থাকতে পারে, অবশ্যই। আমি সেটাই বলতেছিলাম, ওইদিকে গেলে আরো। এই যে আফটার কেয়ারটা দেখো, এটা দেখলে অনেকটা বুঝতে পারবা। এটা এই 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 যে আমরা আফটার কেয়ারে বলতেছি, খুব ইম্পর্টেন্ট কয়েকটা কথা আছে এখানে, খেয়াল করো। টু গেট ম্যাক্সিমাম নাম্বার অফ ফ্লাওয়ার, তুমি যদি অনেক বেশি ফুল পাইতে চাও, তুমি প্রথমে ডিসাইড করবা তুমি কোয়ালিটি। তোমার ধরো একটা একটা লোক তার মেয়েকে সৎপাত্রে সৎপাত্রে কি বলবো এটাকে, কন্যাদান। কন্যাদান, রাইট। সৎপাত্র কন্যাদান। এখন এই সৎপাত্র বলতে কি বুঝায়? যে তোমাকে বলা হইলো যে তুমি সৎপাত্র, মেয়েটাকে বলা হইলো যে সৎপাত্র। তো ও বলতেছে যে একজন বলল যে তিনটা ক্যারেক্টার বলো সৎপাত্রের। তো দুইটা মেয়ে, একটা মেয়ে বলছে যে সালমান খানের মতো সুন্দর হতে হবে, ওইরকম লম্বা হইতে হবে, ওরকম মানে একটা বললো সালমান খানের মতো সুন্দর হতে হবে, ওইরকম বডি বিল্ডার বা ওইরকম লম্বা হতে হবে, অনেক টাকা থাকতে হবে। আরেকটা মনে করলো যে না, আমি কোয়ালিফাই, যে আমার হাজবেন্ড সালমান খানের মতো দেখতে হবে এমন কোনো কোশ্চেন নাই, সে যাতে এডুকেটেড, শিক্ষিত এবং মার্জিত ভালো পরিবারের সন্তান হয়। এরকম কয়েকটা ক্যারেক্টার বললো। তাহলে এখন পারসেপশনটা কি, জেনারেল পারসেপশন কোনটা সঠিক? যে সৎপাত্রে, হ্যাঁ সেকেন্ডটা। তো জেনারেল পারসেপশনে হলো সেকেন্ডটা। তোমার হাজবেন্ড কি করে, কি বল, কেমন সুন্দর, এটা মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য হলেও ছেলেদের ক্ষেত্রে ওইরকম প্রযোজ্য না। সুন্দর না, তার গুণ কতটুকু সুন্দর। তো তুমি আগে প্রথমে ডিফাইন করবে তুমি কি চাও। অনেক টাকার মালিক চাও, এখন ধরো একটা মেয়েকে একটা বাবা মা বিয়ে দিতে চায়, কিন্তু সে প্রথম কন্ডিশনই দেয় যে না সরকারি চাকরিজীবী +1 অফিসার হলে ভালো। কেন? আর একজন আসে ঘটক এসে বলতেছে ওর কোটি কোটি টাকা আছে, খালি 8 পাস। হ্যাঁ, তখন তো বাবা বলবে না, আমি ও টাকার দরকার নেই, আমার ওই 8 পাসের দরকার নেই, জামাই বা মেট্রিক পাস কিংবা কম শিক্ষিত। তো গুণ একটা কোয়ালিটি আর একটা হলো কোয়ান্টিটি। তো আমি অন্যদিকে গেলাম, সেই জায়গা থেকে আবার আসি। বলা হচ্ছে তুমি প্রথমে ডিসাইড করো তুমি ফুলের সংখ্যা বেশি চাও, নাকি নাম্বার অফ ফ্লাওয়ার বেশি চাও, নাকি কোয়ালিটি নাম্বার অফ ফ্লাওয়ার চাও। এটা তোমার সামটাইমস কোয়ালিটি ফ্লাওয়ার দরকার হয়, সামটাইমস নাম্বার অফ ফ্লাওয়ার বেশি দরকার হয়। যখন যেটা তোমার প্রয়োজন হবে সেটাকে তোমাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে এখানে তুমি যদি নাম্বার অফ ফ্লাওয়ার বেশি চাও, তাহলে একটা প্র্যাকটিস আছে ডিটপিং, অর্থাৎ টপ শুট যেটা আছে ডালিয়ার, যে মাথা টপ শুট, প্রথম যে শুটটা বের হয়েছিল ওইটা মাথা যতই গাছ বড় হোক না কেন ওইটা উপরের দিকে উঠতে হবে। ওই টপ শুটটাকে ভেঙ্গে দিতে হবে। মাথাটাকে ভেঙ্গে দিলে কি হবে, যখনই মাথাটাকে ভেঙ্গে দিবা তখন সাইড ব্রাঞ্চিং হতে থাকবে, এদিক ওদিক ওদিক এদিক থেকে ব্রাঞ্চিং হতে থাকবে। ব্রাঞ্চিং যত বেশি হবে ফুল তত বেশি হবে। আর যদি তুমি মনে করো যে না কোয়ালিটি চাই, আমি কোয়ান্টিটি চাই না, তাহলে when the seedling of dahlia become attain appropriate height, this will encourage more side shoot to grow, given more flower. To get maximum size of flower, detopping avoided, অর্থাৎ তখন তোমাকে ডিটপিং অর্থাৎ ওই টপ শুটটাকে ভেঙে দেওয়া যাবে না, অ্যাভয়েডেড, রাদার কিপিং এ ফিউ নাম্বার অফ ফ্লাওয়ার বাড এন্ড রেস্ট ফ্লাওয়ার বাড শুড বি কাট অফ। অর্থাৎ ফুলের প্রচুর ফুল, মানে আমাদের তো ডিটপিং করা যাবেই না,
এবং প্রচুর ফুল আসছে, সেগুলো অত ফুল রাখলে কোয়ালিটি ফুল পাবো না। ওই জন্য মাঝে মাঝে একটু থিনিং করে দিতে হবে, প্রুনিং করে থিনিং কমে দিতে হবে, ফ্লাওয়ারের সংখ্যা কমে দিতে হবে। when flower bud appear a hand, আচ্ছা যখন ফুল আসবে এক মুঠ মাস্টার্ড ওয়েল কেক প্রতিটা গাছের গোড়ায় দিতে হবে। ইরিগেশন টাইম, সময়ে সময়ে ইরিগেশন দিতে হবে। ডালিয়ার গাছ যেহেতু অনেক লম্বা হয় সেজন্য স্টেকিং প্রোভাইড করতে হবে, যাতে করে বাতাস এসে গাছটা উল্টা ফেলাতে না পারে। তাহলে এই যে 5টা আমরা কেয়ার নিলাম, এর সাথে ডিজিজ আর ইনসেক্ট পেস্ট যদি আমরা কেয়ার নেই, তাহলে আমরা ভালো ফলন পাইতে পারি। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। জি স্যার। আসো না গেছো তোমরা? আসি স্যার। তাহলে আমার ক্লাস আজকে এই পর্যন্তই। নেক্সট আমি শেষ করতে চাইছিলাম কিন্তু শেষ হইল না। আগামীকাল আমাদের জেসমিন আর হলো ল্যান্ডস্কেপ হর্টিকালচারের উপর কথা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, আমি ভালো থাকি, দোয়া করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কালকে আমরা